up in the air. There is a man there. Will it be taken? It has been taken. Bangladesh win. The crowd go wild. টাইগারদের বোলিং তোপে লন্ডভন্ড ইংলিশ শিবির, সফরকারীদের 34 রানে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ। ম্যাচের নায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। মাশরাফি ইজ এ লেজেন্ড, ইজ এ গ্রেট লিডার। মাশরাফির কারণে এই টিমটা আজকে এদূর পর্যন্ত আসতে পেরেছে। আজকে বাংলাদেশ যেভাবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করেছে, যদি এই পারফরমেন্সে ধরে রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ সিরিজ জিততে পারবে। পরের ম্যাচে আমরা জিতি, তাহলে আমরা টানা 7টা হোম সিরিজ জিতবো, যে রেকর্ড বিশ্বের আর কোনো দলের নাই। মাঠের খেলা আর মাঠের বাইরের খেলার উত্তেজনা, এসব নিয়েই আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি নিয়ামতুল্লাহ বাবু। দর্শক, আজ বাংলাদেশ ইংল্যান্ডের দ্বিতীয় ম্যাচ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। পাইলট ভাই, কেমন আছেন? মাশাআল্লাহ, ভালো, খুব ভালো ভাই। আপনার কাছে আমরা ফেরত আসবো, তার আগে আজকের ম্যাচের রিপোর্টটা আমরা একটু দেখে আসি। বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। অধিনায়ক মাশরাফির নায়কোচিত পারফরমেন্সে সিরিজের সমতায় ফিরল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের 34 রানে হারিয়েছে মাশরাফি বাহিনী। টাইগারদের দেয়া 239 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 204 রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। 29 রানে 4 উইকেটের পাশাপাশি 44 রান নিয়ে ম্যাচ সেরা হয়েছেন মাশরাফি বিন মুর্তজা। শুরু থেকে শেষ পুরো ম্যাচ হয়ে থাকলো মাশরাফিময়। সিংহহৃদয়ে বাংলাদেশ অধিনায়ক নিজেকে তুলে নিলেন অনন্য উচ্চতায়। 8 বছর পর ওয়ানডেতে 4 উইকেট নিলেন, ছিন্নভিন্ন করলেন ইংলিশ লায়নদের ব্যাটিং লাইন। স্বস্তির জয় সিরিজে ফিরল বাংলাদেশ। 238 বা তার কম রান করেও 14 ওয়ানডে জয়ের কীর্তি আছে টাইগারদের। সেই রান তাড়া করতে নেমে 26 রানেই ইংলিশরা 4 উইকেট হারালে ম্যাচ চলে আসে বাংলাদেশের মুঠোয়। ইংলিশদের 2 অভিজ্ঞ ব্যাটসম্যান বাটলার, বারিস্টোর অসম্ভব কিছুর চেষ্টাও ভেস্তে দেন স্পিড স্টার তাসকিন। বারিস্টোর পর মঈন আলীকে নাসির ফেরালেও তখনও উইকেটে অধিনায়ক বাটলার। 50 পাওয়া সমারসেটের এই ক্রিকেটার হয়ে উঠছিলেন ভয়ঙ্কর। তবে চিত্রনাট্যের পার্শ্বনায়ক তাসকিন আবারও হাজির। 123 রানে 7 উইকেট নেয় ইংলিশদের। বিজয় উৎসবের প্রস্তুতি শুরু মিরপুরের গ্যালারিতে, কিন্তু শেষ উইকেটে আদিল রশিদ ও জেক বলের 45 রানের জুটি কিছুটা অপেক্ষা করালেও শেষ পর্যন্ত তা বৃথায় গেছে। তবে দিনের শুরুটা কিন্তু বাংলাদেশের মনের মতো হয়নি। ইনফর্ম তামিম ইমরুল সহ ওয়ান ডাউনে নামা সাব্বির যখন ব্যর্থ, বাংলাদেশকে পথ দেখান মুশফিক মাহমুদুল্লাহ। 50 রানের জুটিতে স্বাগতিকরা স্বপ্ন দেখছিল বড় কিছু, কিন্তু তখনই পুরনো রোগ পেয়ে বসল মুশফিককে। ওয়ানডেতে 4000 রান পূর্ণ করা মুশফিক আত্মহতি দিয়ে ফিরলে স্কোর বোর্ডে 89 রানে 4 উইকেট নেই বাংলাদেশের। সাকিবের আউট কিছুটা আক্ষেপ বাড়ালেও অ্যাডিলেডে ইংল্যান্ড অধিনায়ক মাহমুদুল্লাহ দলের ব্যাটন তুলে নিলেন নিজ হাতে। আন্তর্জাতিক ক্রিকেটে 5000 রান পূর্ণ করে তরুণ তুর্কি মোসাদ্দেককে সঙ্গে নিয়ে গড়লেন 48 রানের কার্যকরী জুটি। ক্যারিয়ারের 16তম 50 তুলে নিয়ে 75 রানে মাহমুদুল্লাহ আউট হলেও শঙ্কা ছিল লড়াকু স্কোর করতে পারবে তো বাংলাদেশ। 8ম উইকেটে সময়ের সাথে সমর্থকদেরও দাবি মেটান নাসির হোসেন। অধিনায়ক মাশরাফির সঙ্গে গড়লেন 69 রানের জুটি। নাসির শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 27 রানে। বিধ্বংসীরূপে আবির্ভূত ক্যাপ্টেনের 29 বলে 44 রানের টর্নেডোতেই স্কোর বোর্ডে লড়াই করার মতো 238 রান তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রত্যাশার প্রাপ্তি মিলল এক মোহনায়। অ্যাডিলেড, ব্রিস্টল, চিটাগংয়ের পর ঢাকায় রচিত হল টাইগারদের অসাধারণ এক জয়ের বীরত্বগাথা। এখন মাশরাফিদের অপেক্ষা ঘরের মাঠে টানা 7ম সিরিজ জয়ের নতুন ইতিহাস গড়ার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আপনাদেরকে আগিয়ে জানিয়েছে আমাদের সাথে বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ নিয়ে আলাপ করার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। আমরা তার কাছে চলে যাচ্ছি। পাইলট ভাই, প্রথমে যদি বলি, অবিস্মরণীয় এক জয় বাংলাদেশের জন্য। প্রথম ম্যাচে ব্যর্থতার দ্বিতীয় ম্যাচে এইভাবে ঘুরে দাঁড়ানো, এই ম্যাচটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? না, ফ্যান্টাস্টিক। আমার মনে হয় যে গত ম্যাচটা আমাদের মনে হয় যে আসলে লাস্ট 6 ওভার আমরা হেরে গেছি। আমার মনে হয় যে সেটাও কিন্তু আমাদের জিতা ম্যাচ ছিল। ফ্যান্টাস্টিক ব্যাটিং করছিল ইমরুল কায়েস এবং সাকিব আল হাসান। তো পরে লাস্ট 6টা ওভার কিন্তু আমরা পুরো ব্যাটিং কলাপস করি। বাট আজকে ম্যাচে পুরোটা আমি বলবো যে আমরা ডোমিনেট করেছি।
হয়তো যদিও আমরা বলবো যে বেশি রান করি নাই, দেখতে একটু অড লাগছিল যে না মনে হয় 300 রানের খেলা ছিল এর আগের দিন, আজকে এত কম হচ্ছে। বাট তারপরে আমি বলবো যে উইকেট আর্লি পড়ে যাওয়ার পরে আমার মনে হয় যে ফ্যান্টাস্টিক ব্যাটিং, আমি বলবো যে মাহমুদুল্লাহ কিন্তু খুব অসাধারণ একটা ইনিংস বিল্ড আপ করে মুশফিকের সাথে। পরবর্তীতে মাশরাফির যে ব্যাটিংটা, মাশরাফি খুব একটা ভালো টাচে ছিল না ব্যাটিং এ রিসেন্টলি কয়েকটা ম্যাচে, আফগানিস্তান এবং প্রথম ম্যাচেও। বাট মাশরাফি যে কিছু পারে এবং আমার মনে হয় যে মানে সে যে আসলে যে ভালো লিডার সেটা কিন্তু সে প্রমাণ করে আজকের ম্যাচে, এবং তার ম্যাচের স্কোরটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল। আমার কাছে মনে হয় সবকিছু নেই আজকে ম্যাচ জেতার পিছিয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল মাশরাফির। আচ্ছা ভাই, এক্ষেত্রে যেহেতু মাশরাফির কথাই আসলো, যে আজকের ম্যাচে আমরা যদি বলি যে বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ভরসার নাম হয়ে উঠেছেন এখন মাশরাফি, তো তার বোলিং যেমন ছিল 29 রানে 4 উইকেট নিয়েছেন, ব্যাটিং 44 রান নিয়েছেন ব্যাটিং করে, তো মাশরাফিকে কিভাবে বলবেন যে মাশরাফির নেতৃত্বটা এই ম্যাচের জয়ের পেছনে? না দেখেন, আপনার মনে হয় যে 239 রান কিন্তু খুব একটা বেশি স্কোর না মিরপুরের মাঠের জন্য, এবং আমরা এটা চিন্তা করছিলাম যে আজকের দিনে, এবং একটা স্পিনার কিন্তু কম, লেফট আর্ম স্পিনার কম ছিল, সাকিবকে নিয়ে খেলছিল একটা মাত্র লেফট আর্ম স্পিনার। সেই ক্ষেত্রে আমরা কিন্তু যখন খেলা দেখছি মাঠে তখন বলছিলাম যে আজকে বোলারদের দিন, বোলারদের কিছু করতে হবে, যে কোনো একটা দুটো বোলারকে জ্বলে উঠতে হবে। বাট আমি মনে করি যে ফ্যান্টাস্টিক স্পেল, মানে প্রথম স্পেলটাই মাশরাফি কিন্তু পুরো টিমকে, বোলারদেরকে উজ্জীবিত করে দিয়েছে, যে প্রথমেই আর্লি 3টে উইকেট, ব্রেক থ্রু, সুপার। আমার কাছে মনে হয় যে মাশরাফি আজকে যে লাইন লেন্থে বল করেছে এবং প্রত্যেকটা মানে ইংল্যান্ডের ব্যাটসম্যানদেরকে যেভাবে আমি বলবো যে আউট করেছে, সুপার লাইন লেন্থ, এবং সবকিছু সাথে একজনকে আরেকটু না বললেই নয়, হয়তো অনেকেই হয়তো আজকে মাশরাফি ম্যান অফ দ্য ম্যাচের জন্য বলে যাবে, তাসকিনের যে স্পেলটা, আমি বলবো যে মাঝখানে যে স্পেলটা সুপার, সেই যে উইকেটগুলো, ব্রেক থ্রুগুলো দিয়েছে, সেইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট উইকেটগুলো ছিল। তো সবকিছু নিয়ে বাংলাদেশের ফিল্ডিং আজকে অসাধারণ, ফ্যান্টাস্টিক ফিল্ডিং। নাসির হোসেনের আমরা লাস্ট ক্যাচ দেখলাম, যে ক্যাচটাতে সে ধরলো, ব্রিলিয়ান্ট ক্যাচ। তো সবকিছু নিয়ে বাংলাদেশের আজকে টোটাল টিমটা আমি বলবো যে খুব ভালো। হয়তো ব্যাটিংয়ে একটু উইকেটটা কিন্তু আসলে ওরকম মানে 300 রানের মতো উইকেট ছিল না এখানে, আসলে এই রানটাও যে অনেক বড় রান আমার মনে হয় যে বোলাররা বা ফিল্ডাররা সেটা প্রমাণ করে দেখাচ্ছে। আচ্ছা ভাই, যেহেতু উইকেটের কথা বারবারই ঘুরে ফিরে আসছিল কথায়, উইকেটটা নিয়ে আজকে কি বলবেন? শুরু থেকে আমরা যদি এই পর্যন্ত বলি, সকালবেলা একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া ছিল, মাঝখানে আবার ধীরে ধীরে বৃষ্টিও হয়েছে, খেলা বন্ধ হওয়ার উপক্রম দেখা দিয়েছিল, তো সবকিছু মিলে মানে উইকেটটাকে কিভাবে আপনি বিশ্লেষণ করবেন যদি বাংলাদেশের ব্যাটিং এর কথা বলি এবং পরবর্তী ইংল্যান্ডের ব্যাটিং এর সময়কার সময়? আমার কাছে মনে হয় যে এটা পুরো বাংলাদেশ সহায়ক উইকেট আমি বলবো যে নিঃসন্দেহে, বিকজ আপনি একটু স্লো ট্র্যাক ছিল, বল কিন্তু কাট করছিল, সবকিছু নিয়ে বাংলাদেশ এখন হচ্ছে মানে আমি বলবো যে ইংল্যান্ড টিমেরও বোলার বল করেছে, বাংলাদেশ টিমেরও বোলার বল করেছে, বাট বাংলাদেশ টিমের বোলাররা মানে আমি রাইট লেন্থে বল করেছে, মানে রাইট জায়গায় বল করেছে, আর সাথে খুবই ইম্পর্টেন্ট যে আর্লি ব্রেক থ্রু, সেই ব্রেক থ্রুগুলো দিয়েছে, এবং সবকিছু আজকে পুরো ম্যাচের মধ্যে আমার কাছে মনে হয় যে মাশরাফির আজকে নেতৃত্বটা আমি বলবো ফ্যান্টাস্টিক। কারণ আমার কাছে মনে হয় তার যে ব্যাটিংটা যেটা দেখাইছে, সে তাণ্ডব, আমি লাস্ট 14 ওভারে যদি বলি, বাংলাদেশ কিন্তু 140 মতো ছিল 36 ওভারে, এবং লাস্ট 14 ওভারে কিন্তু 100 রান করেছে, এবং পুরো ক্রেডিটটাই হচ্ছে কিন্তু মাশরাফি এবং নাসিরের, এবং নাসিরের গুড কামব্যাক। আমার কাছে মনে হয় যে নাসির যে ভালো প্লেয়ার, অনেকদিন মাঠের বাইরে ছিল, সামহাও আমরা কিন্তু নাসিরকে মিস করেছিলাম এতদিন, যে নাসির কেন টিমে আসে না, তার জন্য একটা বাড়তি প্রেশার ছিল যে ম্যাচে অনেকদিন পর ম্যাচ খেলছি, ভালো পারফরমেন্স আসবে কিনা। বাট তার ব্যাটিং এবং বোলিং এবং ফিল্ডিং, যে নাসির মাঠের মধ্যে 3টা ডিপার্টমেন্ট যে নাসির খুবই ভালো, সেটা সে প্রমাণ করেছে। আচ্ছা ভাই, এবার যদি আসি যে বাংলাদেশের ব্যাটিং, আমরা প্রথম ম্যাচে দেখেছিলাম যে বাংলাদেশের ব্যাটিং এর টপ অর্ডার তামিম কিন্তু এই ম্যাচেও যদিও ব্যর্থ হয়েছেন, কিন্তু গত ম্যাচে কিন্তু ইমরুল কায়েস তার শতকটা তুলে নিয়েছিলেন, কিন্তু এইবার টপ অর্ডার বাদ দিয়ে মাহমুদুল্লাহ হাল ধরলেন, এবং পরবর্তীতে এসে মাশরাফি, যেটা কিনা এর আগের দিনও কিন্তু আমাদের দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন কিন্তু বলেছিলেন যে আসলে লোয়ার অর্ডারের উপরে ডিপেন্ড না করে টপ অর্ডার এবং মিডল অর্ডাররা যেন ব্যাটিং করে, ভালোভাবে দায়িত্বটা নেয়। তো ব্যাটিংটা এখনো কেন আসলে আমাদের ওইভাবে হচ্ছে না? কখনো কখনো আপনি দেখবেন যে টপ অর্ডাররা অনেক সময় ফেল করে যায়, যে কোনো টিমে অনেক সময় টপ অর্ডাররা ফেল করে, বাট আপনাকে কিন্তু ওইটার জন্য ওয়েট করতে হবে, যখন টপ অর্ডার ফেল করবে তখন লোয়ার মিডল অর্ডারদের দায়িত্ব হচ্ছে যে না, আমি সেই রেসপন্সিবিলিটি নিব। আজকে আমার মনে হয় যে গত দিনের মতো যেটা হয়েছে গত ম্যাচে, সেটা কিন্তু আজকে হয় না। আজকে আমি বলবো যে মাশরাফি এবং নাসির ফ্যান্টাস্টিক ওই জায়গাটা কিন্তু একটা রিকভারি করে দিয়েছে, যে প্রায় 70 রানের মতো পার্টনারশিপ। এটা না হলে হয়তো আমরা 200 রানও করতে পারতাম না, আমার যে ধারণা। গত ম্যাচে যে জিনিসটা আমরা পুরোটাই কলাপস করে গেছি, এরকম কলাপস আসলে খুব কমই সাধারণত হয়। এত সুন্দর কনফার্ম আমরা ম্যাচ জিতে যাচ্ছি। ফার্স্ট ম্যাচটা সাকিব এবং যখন ইমরুল কায়েস খেলছিল, সামহাও একটা ঝড় আসলো। অনেক সময় ক্রিকেট যে আসলে মানে সবকিছুই সম্ভব,
সেটাই কিন্তু সেই ম্যাচটাতে আমার কাছে মনে হয় প্রমাণ করেছে। বিকজ আপনি দেখেন এত সুন্দর রান রেট, সাকিব যেভাবে ব্যাটিং করে গেছে এবং রান রেটটা কিন্তু নিচে নামায় দিয়ে গেছে, শুধুমাত্র জাস্ট ব্যাটিংয়ে উইকেটে পড়ে থাকতে হবে এবং নর্মাল খেলে ম্যাচটা জিতবো, সবাই কিন্তু সেটাই আমরা আশা করেছিলাম এবং 90% বাংলাদেশ জেতার সম্ভাবনা ছিল। বাট ক্রিকেটে আসলে সবকিছু সম্ভব, বাট আনলাকি ছিলাম আমরা সেই ম্যাচটা। দুটো খেলার মধ্যে যদি কম্পেয়ার করা যায় যে ইংল্যান্ড এবং বাংলাদেশের এই দুটো ম্যাচ মিলে আমি বলবো বাংলাদেশকে অনেকখানি এগিয়ে রাখবো দুটো ম্যাচের পারফরমেন্সে। বিকজ বাংলাদেশ এই ম্যাচে পুরোটাই আমি বলবো যে ডোমিনেট করে ম্যাচ জিতেছে এবং লাস্ট ম্যাচটা শুধু 6 ওভারে হেরেছি আমরা। আর ভাই এক্ষেত্রে মাহমুদুল্লাহর কথা যেহেতু বললেন, 75 রান তিনি করেছেন এবং বাংলাদেশের হয়ে 5000 রানের কোটা তিনি পূর্ণ করেছেন। তো মাহমুদুল্লাহ আসলে আমরা বেশ কিছুদিন দেখছিলাম তার আসলে ব্যাটে বলে হচ্ছিল না খুব একটা, কিন্তু এই ম্যাচে এসে কিন্তু তিনি আবারও প্রমাণ করে দিলেন যে না, তিনি এখনো হারিয়ে যাননি আসলে আমাদের মধ্যে। আমি মনে হয় যে মুশফিকের উপরে অনেকে মানুষ হয়তো একটু ক্ষোভ তৈরি হয়েছে বা রাগ হয়েছে। আমি মনে করি দেখেন যখন প্লেয়াররা যত বেশি পরিমাণ খেলবে তত ম্যাচুরিটি আসে। অনেক সময় আমি সবসময় বলি যে এটা ওয়েভের মতো, ঢেউয়ের মতো, কখনো কখনো আপনি খুব ভালো পারফরমেন্স থাকবে, কখনো আবার নিচে থাকবেন। তো খারাপ সময় যায়, খারাপ সময়টা রিকভারি যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো। মাহমুদুল্লাহ ফ্যান্টাস্টিক প্লেয়ার। আমি মনে করি যে সে কিন্তু এখন দেবার সময়, এখন সে খেলতে সে নিজেকে তৈরি করে ফেলেছে। এখন সে খারাপ সময় গেলেও যে কোনো সময় কামব্যাক করে বড় ইনিংস খেলার মতো সে ওই ধরনের কোয়ালিটি প্লেয়ার। এবং আমি মনে করি মুশফিকও কিন্তু আমাদের আজ থেকে 7-8 মাস আগেও বা 1 বছর আগেও কিন্তু মুশফিক কিন্তু আমাদের ডিপেন্ডেবল ব্যাটসম্যান ছিল। তো একটু বিশ্বাস রাখতেই হবে, কারণ এই ধরনের ব্যাটসম্যানরা হয়তো এরকম অফ ফর্মে থাকতেই পারে, কিন্তু যত তাড়াতাড়ি রিকভারি করা যায় তত ভালো টিমের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছেন খেলা দেখতে আসা দর্শকরা। ক্ষণে ক্ষণে রং বদলানো এই ম্যাচে কখনো হারের আশঙ্কায়, আবার কখনো টানটান উত্তেজনায় কেঁপে ওঠেন ক্রিকেট প্রেমীরা। তবে শেষটায় জয় পাওয়ায় উল্লাসে মেতে ওঠেন সবাই। পরের ম্যাচেও এ জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। এ যেন এক লাল সবুজের সমুদ্র। প্রথম ম্যাচে ইমরুলের সেঞ্চুরির পরও ইংল্যান্ডের কাছে 18 রানে হার। বাজে ফিল্ডিং সহ টাইগারদের পারফরমেন্স হতাশ করেছিল পুরো জাতিকে। তবে দ্বিতীয় ম্যাচে পাল্টে গেছে দৃশ্যপট। শরতের রাতে শারদীয় দুর্গোৎসবের আনন্দের মাঝে টাইগারদের এই বীরত্ব গাথা পুরো জাতিকে গেঁথেছে এক সুতোয়। মাঝারি মানের সংগ্রহ নিয়েও অবিশ্বাস্য এক জয়। আর দারুণ জয়ের মূল কারিগর অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নিজেই। ব্যাট হাতে 44 রানের সঙ্গে বল হাতেও জ্বলে ওঠেন নড়াইল এক্সপ্রেস। তার ব্যাট বলের জ্বলে ওঠার দিনে ক্রিকেট প্রেমীরা ভেসেছে জয়ের আনন্দে। অসাধারণ পারফরমেন্স নাসির হোসেন যে দলের যে একজন নির্ভরযোগ্য বোলার এবং ব্যাটসম্যান আর একটা ফিনিশার, সেটা আজকে সে নিজে মাঠে থেকে প্রমাণ করেছে। আমি খুব আনন্দিত, আমি খুব গর্বিত বাংলাদেশ জেতার কারণে। বোলিং এ, ব্যাটিং এ এবং ফিল্ডিং এ প্রমাণ করে দিয়েছে। মাশরাফি ইজ এ লেজেন্ড, ইজ এ গ্রেট লিডার। বলতে গেলে মাশরাফির কারণে এই টিমটা আজকে এদূর পর্যন্ত আসতে পেরেছে। বাংলাদেশ জিতে গেল, খুবই আনন্দিত। আজকে খুব ভালো লাগলো খেলা দেখতে এসে। আশা করি নেক্সট ম্যাচও জিতবে। দারুণ জয় বেড়েছে স্বপ্নের পরিধি। পরের ম্যাচেও টাইগাররা এমন ভাবে জ্বলে উঠবে, এমনটাই বিশ্বাস দর্শকদের। আজকে বাংলাদেশ যেভাবে ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং করেছে, যদি এই পারফরমেন্সে ধরে রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ সিরিজ জিততে পারবে। সিরিজ জয়ের দ্বারপ্রান্তে চলে আসছে এবং আমরা একটা রেকর্ড করতে পারবো যে এর পরের ম্যাচ চিটাগাং আমাদের লাকি ভেন্যু, সেখানে গিয়ে যদি আমরা জিতি তাহলে আমরা টানা 7টা হোম সিরিজ জিতবো, যে রেকর্ড বিশ্বের আর কোনো দলের নাই। এবং আমরা আশা করব টাইগাররা সেটা করে দিবে ইনশাআল্লাহ। চট্টগ্রামে 12ই অক্টোবর শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড ও বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে টাইগারদের 34 রানের জয়ে উল্লাসে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ গোটা এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও আশপাশের এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল করে তারা জড়ো হয় টিএসসিতে। সঙ্গে প্রত্যাশা জানান চট্টগ্রামে ইংলিশদের হারিয়ে দেশের মাটিতে টানা 7ম সিরিজ জয় করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে যে কষ্টটা পেয়েছিলাম, এখন জিতার পর আমরা সেটা কষ্টটা ভুলে গেছি। খুবই ভালো লাগছে। প্রথম ম্যাচটা আমরা জিততাম, অল্পের জন্য পাইনি, খুবই আনন্দিত। নিঃসন্দেহে একটি স্বাধীনতা পদক পাওয়ার যোগ্য। বাংলাদেশ 12 তারিখে আবার আমাদের দেশের জন্য বিজয় মালা ছিনিয়ে আনো। আগামী ম্যাচে বাংলাদেশের লাকি মাঠে বাংলাদেশ জিতবে। দর্শক, আমরা আবারও ম্যাচ নিয়ে কথা বলতে চলে যাচ্ছি খালেদ মাসুদ পাইলট ভাইয়ের কাছে। মাহমুদ আর খালেদ মাসুদ কাছাকাছি। জি ভাইয়া, শুরুতেই যদি বলি, যেহেতু সবাই আপনি দেখছেন যে দর্শকরাও কিন্তু একই কথা বলছেন যে নাসিরের কথা। নাসির দলে ফিরেছেন, নাসির তার
প্রমাণ রেখেছেন। এর আগে আপনি বলছিলেন নাসিরের কথা বেশ কিছু। তো নাসিরের এই পারফরমেন্সটা ফিরে আসার সাথে সাথে 29 রান দিয়ে 1 উইকেট নেয়া, 10 ওভারে পুরো স্পেল বোলিং করে, এছাড়া রান করেছেন 27, এবং মাশরাফিকে সবচেয়ে বড় সমর্থনটা কিন্তু তিনি দিয়েছেন ক্রিজে থেকে। তো সার্বিকভাবে মানে নাসিরের ফিরে আসাটা আপনি কিভাবে তার বলবেন? 27 রানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রান, মানে 27 রান শুধু তো ওয়ানডেতে আপনি টপ অর্ডারে খেলে হয়তো 27 রান করলেন, 30 বল খেলে, সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে কোন জায়গাতে আপনি 27 রান করেছেন। 27 রানটাতে কিন্তু বাংলাদেশ টিমের প্রায় 70 রানের একটা পার্টনারশিপ তৈরি করে দিয়েছে মাশরাফির সাথে, এবং মাশরাফিকে সঙ্গ দিয়েছে সেই সময়টা। ফ্যান্টাস্টিক। আমার কাছে ব্যাটিংটা এতদিন পরে সে মাঠে নামছে, দেখে মনে হয় না যে মনে হচ্ছে একদম রেডি টু প্লে। এবং সাথে বোলিংটা আমি মনে করি যে একটা বোলারের, জেনুইন বোলারের সে কাজটা করে দিয়েছে, এটা যে জিনিসটা দরকার ছিল 29 রানে 10 ওভারে 29 রান, সব কিছু মিলে, এবং বেটার ফিল্ডার, একটা মাঠে একটা ভালো ফিল্ডার পেয়েছি। তো সব কিছুতে মানে আমি বলবো যে 10-এ 10 সুপার, মানে একদম প্যাকেজ প্লেয়ার। বাট আমার মনে হয় যে ইয়ার সম্পর্কে আমি বলবো, নাসির সম্পর্কে অনেক মন্তব্য করেছে অনেক আগেই, যে অনেক খারাপ কিছু অফ দ্য ফিল্ড, যে নাসির সম্পর্কে বলতে গেলে অনেকে একটু বাজে ইয়া করেছে। বাট আমি কিন্তু এক একটা মানুষের কিন্তু ক্যারেক্টার এক রকম, এইটা মানুষ একভাবে বেড়ে ওঠে। কেউ হয়তো বাইরে আনন্দ করতে পছন্দ করে, মাঠে যে খুব সিরিয়াস, কেউ হয়তো বাইরে বেশি বই পড়ালেখা করে মাঠে সিরিয়াস, কেউ হয়তো গান শুনে বাইরে মাঠে সিরিয়াস। বাট আমার কাছে মনে হয় যে অফ দ্য ফিল্ড হচ্ছে ইম্পর্টেন্ট, হচ্ছে মাঠে কি কাজ করছে, তার মেন প্রফেশনটাতে সে কেমন মনোযোগী, সেটা ইম্পর্টেন্ট। আমার কাছে মনে হয় যে ফ্যান্টাস্টিক প্লেয়ার, তার মধ্যে ন্যাচারাল কিছু জিনিস আছে, যে জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হয় যে খুবই সে অনেক আনন্দ করে খেলতে পছন্দ করে। তো আমার মনে হয় তার হ্যাঁ, আপনাকে অনেক কিছু আপনাকে মিনিমাইজ করতে হবে ভালো পারফরমেন্সের জন্য, বাট সাথে এটাও চিন্তা করতে হবে আসলে দিন শেষে সে মাঠের ভিতরটা কেমন। তো সবকিছু মিলে আমি বলবো ফ্যান্টাস্টিক প্লেয়ার সে। এবার যদি আসি বোলিং এর ক্ষেত্রে, শফিউল ইসলাম ছাড়া কিন্তু সবাই উইকেট পেয়েছেন। মাশরাফি 4টি, তাসকিন 3টি, সাকিব এবং সাকিবের পাশাপাশি মুসাদ্দেক এবং নাসির প্রত্যেকে 1টি করে উইকেট নিয়েছেন। মুসাদ্দেকও কিন্তু আজকে ভালো করেছে। তো বোলিং বিভাগের কথা যদি বলি, 7টি উইকেট কিন্তু পেসাররাই নিয়েছেন। তো উইকেট তো আমরা আলোচনা করেছি, তো বোলারদের এই পারফরমেন্সটা আপনার কাছে কেমন মনে হয়? না, বোলারও তো ভালো পারফরমেন্স করেছে বলে আজকে আমরা ম্যাচ জিতছি, বিকজ এই রানের এগেইনস্টে তো আপনাদের বোলারকে ভালো বল করতেই হবে, এবং একজন বোলার ভালো বল করলে হবে না। আমি বলবো যে প্রত্যেকে ভালো বল করেছে, হয়তো শফিউল উইকেট পায় নাই, আনলাকি, বাট হয়তো অন্য ঝুলিতে যে হয়তো উইকেটগুলো বেশি পড়ছে। বাট আপনি দেখতে হবে, দেখেন সাকিব উইকেট বেশি পায় নাই, বিকজ হচ্ছে সাকিবকে তারা ট্রাই করে নাই, কিন্তু সাকিব তার কাজটা কিন্তু ইনিশিয়ালি কিন্তু প্রথমেই এসে কিন্তু ব্রেক থ্রু দিয়ে চলে গেছে, এবং তারা সাকিবকে নিয়ে কিন্তু চিন্তা করছে যে একটা বল টার্ন করে আর সবগুলো ভিতরে আসে, তো কনফিউজ হয়ে গেছে সাকিবকে নিয়ে খেলতে যেয়ে। তো সবকিছু মিলে আমি বলবো যে আমাদের বোলিং ডিপার্টমেন্ট আজকে খুবই অসাধারণ ছিল, এবং তারা আমার মনে হয় যে তারা তাদের রাইট জায়গায় বল করেছে এবং পুরো প্ল্যান ওয়াইজ বল করেছে, যেটা খুবই ইম্পর্টেন্ট। যে এখান থেকে যদি একজন বোলার ভালো বল করতো, অন্যজন যদি মার খেয়ে যেত, তাহলে কিন্তু আমরা ম্যাচটা জিততে পারতাম। তো টোটাল টিম গেম হিসেবে আমি বলবো যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমার কাছে মনে হয় ভালো করেছে, হয়তো এক্সেপ্ট ব্যাটিং এর অর্ডারে হয়তো টপ অর্ডারে হয়তো ভালো রান করে না। আই হোপ যে থার্ড ম্যাচটা আবার এটা হয়তো তারা এই জায়গাটা রিকভার করবে। আর এক্ষেত্রে যদি আরেকটু বলি ভাই, এখানে আসলে বোলিং এর ক্ষেত্রে আরেকবার একটু বলতে চাই যে সাকিব, নাসির, মুসাদ্দেকের কথা যদি বিশেষ করে বলি, তিনি কিন্তু আফগানিস্তানে ভালোই করেছিলেন। একটি ম্যাচ, প্রথম ম্যাচে সুযোগ পেয়ে তিনি তার প্রমাণ করেছেন, এবং এই ম্যাচে এসেও করেছেন। তো মুসাদ্দেককে নিয়ে যদি অল্প করে একটু বলতেন। আমি কিন্তু খুবই মানে প্রমিজিং প্লেয়ার, আমি কিন্তু খুবই আশাবাদী। হ্যাঁ, হয়তো গত ম্যাচ দেখে মানুষের জন্য হয়তো অনেকেই চিন্তা করতে পারে আফগানিস্তানের লাস্ট ম্যাচে সে হয়তো রান করে নাই, বাট একটা প্লেয়ার ফার্স্ট ক্লাস ম্যাচে যখন সে মাত্র 15টা ম্যাচ খেলছে 2 বছরে, এবং 3টা ডাবল সেঞ্চুরি এবং 4টা সেঞ্চুরি, কম ব্যাপার না। এবং রিসেন্টলি ঢাকা আবাহনীর হয়ে খেলেছে চ্যাম্পিয়ন টিমে, সেখানে কিন্তু তার মানে আমি বলবো সলিড কন্ট্রিবিউশন ছিল। তো সবকিছু মিলে অনেক প্রবলেম। ইয়াং প্লেয়ার, আমার কাছে মনে হয় যে একটু সময়ের ব্যাপার, ধৈর্য ধরতে হবে, এবং লম্বা ইনিংস খেলা তার প্রবণতা আছে। খুবই ভালো প্লেয়ার, আপনি যদি দেখেন হ্যান্ডি প্লেয়ার, ব্যাটিং ভালো করতে পারে, সাথে বোলিং অফিসিং করে, এবং বিশেষ করে টেস্ট ম্যাচের জন্য আমি খুবই আশাবাদী যে এই ধরনের প্লেয়ার, এবং লঙ্গার ভার্সনে কিন্তু সে অনেক বড় কন্ট্রিবিউট করেছে যেহেতু ফার্স্ট ক্লাসে। আমি খুবই আশাবাদী তার ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে। তাকে নিয়ে হয়তো আর কোনো উপমা অবশিষ্ট নেই। কেউ বলেন অদম্য যোদ্ধা, কারো চোখে তিনি এক দুর্দান্ত নেতা। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জয়ের নায়ক মাশরাফি। সব উপমা ছাপিয়ে এদিন আরও একবার প্রমাণ করলেন নিজের দিনে কতটা বিধ্বংসী নড়াইল এক্সপ্রেস। ব্যাটিংয়ে 44 রান আর বল হাতে 4 উইকেটের স্বীকৃতি হিসেবে ক্যাপ্টেন ম্যাশ জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। বলে ব্যাটে দুটি ছড়ানোর দরকার নেই, তিনি মাঠে থাকলেই যেন স্বয়ংসম্পূর্ণ টিম বাংলাদেশ। 56,000 বর্গমাইলের আনাচে কানাচে তার সম্পর্কে সবচেয়ে বেশি প্রচলিত শব্দ এটি, তিনি মাশরাফি বিন মর্তুজা।
টাইগার নামের সার্থকতা যেন তার মাঝেই খুঁজে পান এদেশের ক্রিকেট ভক্তরা। তাই প্রথম ম্যাচে ইংলিশদের কাছে দুর্ভাগ্যজনক হারের পরও স্বপ্ন দেখে গেছে সমর্থকরা। বলা ভালো, ক্যাপ্টেন মাশরাফিকে ঘিরে যেন আজন্ম লালিত বিশ্বাস তাদের মনে। ভক্তদের এমন পরিষ্কার অভিব্যক্তিগুলো নিশ্চয়ই বোঝেন ম্যাশ। দুঃসাহসী চরিত্রের সঙ্গে সমর্থকদের বিশ্বাসই যেন তার জীবনী শক্তি। তাই তো যখন যেভাবে প্রয়োজন সেভাবেই আবির্ভাব ঘটে তার। গল্পের প্রয়োজনে যে কোনো চরিত্রই ধারণ করতে সিদ্ধহস্ত বাংলাদেশের ক্রিকেটের এই মহানায়ক। মিরপুরে ইংলিশদের দম্ভদুর্গ কিভাবে চূর্ণ করলেন তা তো দেখেছে গোটা ক্রিকেট দুনিয়া। দ্বিতীয় ওয়ানডেতে ভালো সংগ্রহ করতে সংগ্রাম করতে থাকা বাংলাদেশকে টেনে তুলেছেন একাই। ব্যাট হাতে খেলেন এক ক্যামিও ইনিংস, 3 ছক্কা আর 2 বাউন্ডারিতে 29 বলে 44 রান। ব্যাটিংয়ে 300 পেরোনো ইনিংস যে দলটি খেলে হরহামেশাই, সেই ইংল্যান্ডের সামনে বল হাতেও মাশরাফির রুদ্রমূর্তি দেখল ইংলিশ শিবির। টপ অর্ডারের 3 ব্যাটসম্যানকে সাজঘরে তো ফেরালেনি, ভেঙে দিলেন থ্রি লায়নদের ব্যাটিং মেরুদণ্ড। শেষ দিকে যখন আদিল রশিদ আর জেক বলের জুটিটা চোখ রাঙাচ্ছিল, তখনও দায়িত্বটা কাঁধে তুলে নিলেন তিনি। না আর না, সমাপ্তি টানতে হবে তাকেই। যেই বলা সেই কাজ। শেষ উইকেটটি তুলে সিরিজে ফেরালেন দলকে। বলা হয় ভাগ্য নাকি সাহসীদের সঙ্গে থাকে। তার জ্বলন্ত উদাহরণ ম্যাশ নিজেই। তার কল্যাণেই তো আরো একবার সদর্পে মাঠ ছাড়ল টাইগাররা। তাই তো চিৎকার করে বলতে ইচ্ছে করে, জয় তো মাশরাফি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। জমকালো আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফি। প্রথম দিনেই হেরেছে বাংলাদেশের ছেলেরা। শ্রীলঙ্কাকে 47-14 গোলে হারিয়ে জিতেছে স্বাগতিক মেয়েরা। দর্শক, আমরা আবারও ফিরে যাচ্ছি খালেদ মাসুদ পাইলট ভাইয়ের কাছে। পাইলট ভাই, এবার যদি আমরা বলি যে আসলে বাংলাদেশ আজকে যেমন আপনি দেখছিলেন যে বাংলাদেশের বোলিং ব্যাটিং সব দিক থেকে সব মিলিয়ে আসলে তারা দুর্দান্ত করেছেন। ফিল্ডিং এও যদি আমরা বলি, ক্যাচ সবকিছু মিলিয়ে, তো এই পারফরমেন্সটা আপনি চট্টগ্রামে কেমন আশা করছেন? যে চট্টগ্রামের উইকেটটা যদি আমরা বলি, পেস থেকে কিন্তু স্পিনে বাংলাদেশে আসলে চট্টগ্রামের উইকেটে কিন্তু স্পিন সহায়ক বেশি, এটা আপনারা জানেন খুব ভালো করেই। তো চট্টগ্রামের উইকেটটা কেমন হতে পারে বলে মনে করছেন? আসলে অনেকদিন ধরে খেলা হয় না চট্টগ্রামে। আমার মনে হয় যে আই হোপ যে চট্টগ্রাম কিন্তু আমাদের লাকি ভেন্যু। আমরা কিন্তু ওখানে ম্যাচ জিতি এবং বাংলাদেশ 6 উইকেট হবে। আশা করি যে টার্নিং উইকেট হলে একটু ভালো, যেমনটা আজকে ছিল, একটু স্লো ট্র্যাক হলে ভালো। আমি যেভাবে বাংলাদেশ টিম আছে খেললাম, আমার কাছে মনে হয় যে উইকেটের তেমন কোনো ব্যাপার ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আমার কাছে মনে হয় ক্রিকেট খেলা হচ্ছে মেন্টাল গেম। আপনি এরকম যদি ম্যাচ জিতেন, লাস্ট ম্যাচটা হয়তো আমরা খুব ক্লোজ, ম্যাচ জিতার ম্যাচে হেরে গেছি, বাট আজকে খুবই ভালো ডমিনেট করে জিতছি, এইটা কিন্তু একটা বাড়তি অনুপ্রেরণা পুরো টিমকে যোগাবে। এবং আমি শিওর যে বাংলাদেশ টিম কিন্তু জেনুইন বলতে কি, হোম অ্যাডভান্টেজ বলে না, জেনুইনভাবে ক্রিকেট খেলেই আমার মনে হয় যে তারা খুব ভালো কামব্যাক করবে এবং ম্যাচ সিরিজটা জিতবে। আর ভাই, এক্ষেত্রে যদি বলি যে আসলে পুরো ম্যাচ আমরা লাস্ট ম্যাচটা কিন্তু আমাদের জন্য যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ হয়ে দাঁড়িয়েছে, এখন প্রত্যেকেই বলা চলে যে জিতেই গেছিলাম। যদি ওই 6 ওভার যদি ক্রস না করতে হতো সিরিজ জিতে যেতাম। তো সেক্ষেত্রে আসলে মানে কেমন ফলাফল আশা করছেন চট্টগ্রামের ম্যাচে? খুবই আশাবাদী, বিকজ আমার কাছে মনে হয় যে আমি যত জানি যে চিটাগাংয়ের উইকেটে সম্ভবত একটু টার্নিং উইকেট হবে। ইনোভেন্ট আমার মনে হয় যে পেস বোলার হয়তো একটু কমায়, হয়তো একটা স্পিনার বাড়তে পারে। আমার কাছে মনে হয় লেফট আর্ম স্পিনার একটা বাড়তে পারে। যদি একটা পেস বোলার হয়তো কমায়, এটাও কিন্তু একটা ভালো কম্বিনেশন হতে পারে যদি এরকম চিন্তা করে, যদি স্পিন ট্র্যাক হয়। বিকজ আপনি যদি দেখেন 3টা সিমার ফুল বল করছে না, তো শফিউল হয়তো কম বল করছে, তাসকিন মোটামুটি তার ফুল স্পিন কাভার করছে, মাশরাফি কাভার করছে। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে তামিমের হোম গ্রাউন্ড, আমার মনে হয় যে খুব ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ টিম সেই চট্টগ্রামে। এবং এইটা বলবো যে এই ম্যাচটা খুবই একটা বলবো যে ইন্সপায়ারেশনের কাজ করবে, যে আমরা এইভাবে ম্যাচ জিততে পেরেছি। তার মানে যে কোনো রানই আমরা চেস করতে পারবো, যে কোনো রানে আমরা অল আউট করতে পারবো। এবং ইংল্যান্ড টিমের জন্য একটা প্রেশার থাকবে, কিন্তু ইংল্যান্ড টিম যত ভালো উঁচু প্রফেশনাল টিম হোক না কেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমে সহজে ছেড়ে দেবে না। এবং শেষ যদি আমি একটু বলে আসি, এখানে আসলে মাশরাফির কথা আবারও ঘুরে ফিরে আসতে হয়। মাশরাফি আবারও দলকে নেতৃত্ব দিয়ে আবারও সিরিজের সমতা এনে শেষ ম্যাচের দিকে আসলে সবার চোখ রাখিয়েছেন যে আসলে বাংলাদেশ জিতবে কি জিতবে না। এখন পর্যন্ত কি আমরা স্বপ্ন দেখছি না জিতবে, যেহেতু দ্বিতীয় ম্যাচে এইভাবে আবির্ভাব। তো মাশরাফিকে নিয়ে যদি বলতেন যে 8 বছর পরে তিনি 4 উইকেট পেলেন, 8 বছর পরে ওয়ানডেতে 4 উইকেট, বাট আমি মনে করি যে শুনেন, আমার কথা মনে হয় যে 8 বছর বা 10 বছর পর 4 উইকেটটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে হাউ ইউ কন্ট্রিবিউট ইন দ্য টিম। মানে আমার কাছে মনে হয় যে কিভাবে আপনি কন্ট্রিবিউট করেন, কন্ট্রিবিউশনের অনেক পার্ট আছে। আমি যদি বলি মাশরাফি অ্যাজ এ লিডার
বাংলাদেশ টিমে যখন লাস্ট 2-3 বছর ধরে মাশরাফি যখন ক্যাপ্টেন্সি করছে, তার হাত দিয়ে কিন্তু পুরো টিমটার মধ্যে যে একটা ইন্টারনাল একটা প্রবলেম ছিল, যে অনেকে বলতো না যে দলাদলি এ ওর কথা শুনে না, ও ওর কথা শুনে না। তো সবকিছু মিলে আমি বলবো যে মাশরাফি অ্যাজ এ লিডার আমার কাছে মনে হয় যে পুরো দলকে কিন্তু এক করতে পারছে, যেটা ওয়েস্ট ইন্ডিজ টিমের সামি কিন্তু এরকম করছিল। সামি কিন্তু অনেক বড় পারফর্মার ছিল না, কিন্তু পুরো টিমকে কিন্তু এক করেছিল টি20 ওয়ার্ল্ড কাপের সময়। বাট আমি মনে করি যে লাস্ট 2 বছরে মাশরাফি কিন্তু পুরো টিমটাকে গুছাই নিয়েছে, এবং হয়তো সে নিজে অনেক সময় দেখা গেলো যে পারফর্ম করার সুযোগ পায়, সে নিজে বল না করে হয়তো দেখা গেলো অন্য একটা প্লেয়ারকে দিয়ে বল করে সেই কন্ট্রিবিউশনটা তার হাত দিয়ে করায় নাই। তো একজন লিডারের কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে শুধু আমি নিজেই করবো না, অন্যকে দিয়েও করাবো। এবং মাশরাফি যখন হয়তো অন্যকে পারছে না, তখন সে নিজে বল হাতে নেয় অথবা ব্যাটিং করে সেটা দেখায়। সবকিছু মিলে বলবো যে অ্যাজ এ লিডার এবং অ্যাজ এ পারফর্মার কন্ট্রিবিউশন সবকিছু আমি বলবো যে টিমের জন্য যোগ্য একজন আমরা লিডার পেয়েছি, এবং হোপ যে মাশরাফিটা লম্বা সময় কন্টিনিউ করবো, যদিও তার জন্য খুব টাফ টাইম যাচ্ছে। আমরা আসলে সেটাই চাইবো যে বাংলাদেশ তৃতীয় ম্যাচে বাংলাদেশকে আসলে নেতৃত্ব দিয়ে মাশরাফি আমাদেরকে আরেকটি সিরিজ জয়ের আনন্দটা উপহার দিক। তো খালেদ মাসুদ তাইলুর ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ আপনাকে এবং সময় টিভিকে। এবার বাংলাদেশ ভুটান ম্যাচের খবর। এশিয়ান ক্লাব বাছাইয়ের প্লে অফের দ্বিতীয় লেগে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। আসরে টিকে থাকতে হলে জয় না হোক, অন্তত ড্র করলেও চলবে মামুনুলদের। ভুটানের কন্ডিশনে খেলাটা চ্যালেঞ্জিং হলেও জয়ের ব্যাপারে আশাবাদী কোচ টম সেইনফিট। অন্যদিকে নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে জয়ের ছক করছে ভুটানও। ভুটানের চাং লিমিথিং স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে সোমবার সন্ধ্যা 7:30টায়। বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথম ম্যাচের এই দুঃসহ স্মৃতি মনের মাঝে কাটা হয়ে আছে বাংলাদেশের। পুরো ম্যাচে আধিপত্য সেইনফিটের দলের, অথচ ফলাফল ড্র। সাম্প্রতিক ব্যর্থতার মাঝে ফুটবলারদের আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছিল এই ফলাফল। গেল কয়েক মাস ধরেই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে দেশের ফুটবল। স্রোতের উল্টো পিঠে হাঁটা দেশের ফুটবলে একটু স্বস্তি মিলতে পারে একটা জয়। ভুটানকে হারিয়ে সে জয় পেতে মরিয়া মামুনুলরা। ম্যাচের আগে হঠাৎ করেই বাংলাদেশ শিবিরে নেমে এসেছে শোকের কালো ছায়া। ম্যাচের আগের দিন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন মিডফিল্ডার ইমন মাহমুদের মা, তাই এ ম্যাচে খেলতে পারবেন না তিনি। এছাড়া দলে আর কোনো ইনজুরি সমস্যা নেই। সাম্প্রতিক সময় নিজেদের ফুটবলে বেশ উন্নতি করেছে ভুটান। স্বাগতিক হিসেবে দর্শকদের সমর্থনও পাবে তারা। সেই সঙ্গে কন্ডিশনও আছে বাংলাদেশের বিপক্ষে। রাতে প্রচন্ড ঠান্ডার সঙ্গে উচ্চতা সমস্যা নিয়েও চিন্তিত মামুনুলরা। এ ম্যাচে জয়ের জন্য আক্রমণাত্মক ফুটবল খেলার ছক করছেন কোচ সেইনফিট। এজন্য দলে রেখেছেন 8 স্ট্রাইকার। অভিজ্ঞ স্ট্রাইকার এমিলির সঙ্গে আছেন সাখাওয়াত রনি, জুয়েলদের মতো নবীনরা। সবাই মিলে নিজেদের সেরাটা দিতে পারলে জয় পাওয়াটা কঠিন হবে না বলেই মানছেন সেইনফিট। সেরা একাদশে থাকলে অধিনায়কত্ব করবেন মামুনুল, তবে শুরুতে না থাকলে অধিনায়কের দায়িত্ব পালন করবেন আশরাফুল ইসলাম রানা। অন্যদিকে টিকে থাকতে হলে জিততেই হবে ভুটানকে। নিজেদের মাঠে দর্শকদের চাপ সামলে কাজটা যে সহজ হবে না তা ভালোই জানা আছে ড্রাগন বয়েজদের। দুর্দান্ত ফর্মে আছেন চেঞ্চু ও দর্জি। প্রথম লেগের পর কোচের পদ থেকে চাকরি হারিয়েছেন পেমা দর্জি। নতুন চ্যালেঞ্জ সামনে রেখে কোচ হয়েছেন জার্মান টর্স্টেন স্পিটলার। প্রথম মিশনেই জয় পেতে চান তিনিও। ফিফা র্যাঙ্কিং ও পরিসংখ্যানে ভুটানের চেয়ে বেশ এগিয়ে আছে বাংলাদেশ। এখন পর্যন্ত দু দলের 9 বারের দেখায় 7 বারই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। 2টি ম্যাচ হয়েছে ড্র। পারভিন আক্তার, সময় সংবাদ। IHF ট্রফির খবর। শুরু হয়েছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফি, তবে উদ্বোধনী দিনে শুভ সূচনা করতে পারল না স্বাগতিক বাংলাদেশের ছেলেরা। প্রতিপক্ষ ভারতের কাছে 45-31 গোলে ব্যবধানে হেরেছে তারা। তবে ছেলেরা হারলেও জিতেছে বাংলাদেশের মেয়েরা। শ্রীলঙ্কার কিশোরীদের 47-14 গোলের ব্যবধানে হারিয়ে দুরন্ত সূচনা করল লাল সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে শুরু হয়েছে আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশন ট্রফি। দীর্ঘদিন পর 7টি দেশ নিয়ে আয়োজিত এই আসরের শুরুটা ছিল জাঁকজমকপূর্ণ। উদ্বোধনী দিনে স্বাগতিকরা মুখোমুখি হয়েছিল শক্তিশালী ভারতের। আগে থেকেই বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ ভারত। দক্ষিণ এশিয়ার হ্যান্ডবলে বলা যায় ভারতীয় ছেলেদের একক আধিপত্য। তবে বাংলাদেশের মাটিতে খেলা হওয়ায় আশাবাদী ছিল স্বাগতিক যুবারা। তবে আশা রূপ নিল হতাশায়। 45-31 গোলের ব্যবধানে হার মানতে হলো লাল সবুজের প্রতিনিধিদের। ভারতীয় খেলোয়াড়রা গোল উৎসব করল বাংলাদেশের পোস্টে। ম্যাচের শুরুটা ছিল বাংলাদেশের দিকে, তবে পরে ম্যাচে আধিপত্য বিস্তার করতে থাকে প্রতিবেশীরা। শেষ পর্যন্ত ম্যাচটা থাকলো ভারতের পক্ষেই। হারের কারণ হিসেবে রক্ষণ ভাগের দুর্বলতার কথা স্বীকার করলেন বাংলাদেশের ছেলেদের কোচ কামরুল ইসলাম কিরণ। মিস আজকে একটু বেশি হয়ে গিয়েছে, ডিফেন্স করতে পারিনি বলে আমাদের স্কোর এবং গোল খাওয়ার জায়গাটা তফাৎটা বেড়ে গিয়েছিল। ভারতের সাথে আমাদের খেলা অনেক ফাইট হবে এটাই আমি
ভেবেছিলাম অ্যাকচুয়ালি মিস বাদ দিয়ে, তাহলে আমাদের খেলা কিন্তু খুব একটা খারাপ হয়নি, কারণ ওদের কিন্তু 31টা গোল আমরা করেছি ডিফেন্স বিট করে। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের যুবরা। এদিকে ছেলেরা না পারলেও দারুণ জয় তুলে নিয়েছে মেয়েরা। শুরু থেকে শ্রীলঙ্কার মেয়েদের কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় তারা, পরের মিনিটেই লিড দ্বিগুণ করে বাংলাদেশ। পরে শ্রীলঙ্কা খেলায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। রীতিমতো শ্রীলঙ্কার পোস্টে গোল উৎসব করে স্বাগতিকরা। গুনে গুনে 47টি গোল দেয় লাল সবুজের মেয়েরা। পরের ম্যাচে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ আফগানিস্তানের মেয়েরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রিকেট লিগের খবর। কক্সবাজারের প্রথম স্তরের ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ঢাকা বিভাগের চেয়ে 420 রানে পিছিয়ে বরিশাল বিভাগ। দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ 1 উইকেটে 103 রান। দিনের অপর ম্যাচে খুলনা বিভাগের চেয়ে 234 রানে পিছিয়ে ঢাকা মেট্রো। এদিকে নারায়ণগঞ্জে দ্বিতীয় স্তরের ম্যাচে 5 উইকেট 115 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে চট্টগ্রাম বিভাগ। নিজেদের প্রথম ইনিংসে সিলেটের সংগ্রহ 444 রান। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের বিপক্ষে আগের দিনের 5 উইকেটে 283 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ঢাকা বিভাগ। লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে 75 রানে রান আউটে কাটা পড়েন নাদিফ চৌধুরী। পরে শহীদুজ্জামানকে সঙ্গে নিয়ে 113 রানের জুটি করেন তাইবুর। তুলে নেন প্রথম শ্রেণীর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। দশম ব্যাটসম্যান হিসাবে শাহাদাত হোসেন আউট হলে 523 রানের বিশাল সংগ্রহ পায় ঢাকা বিভাগ। বরিশালের হয়ে স্পিনার মনির হোসেন নিয়েছেন 5 উইকেট। জবাবে 9 রানে আবু সাইম আউট হলেও শাহরিয়ার নাফিস ও ফজলে মাহমুদের 94 রানের জুটিতে কিছুটা স্বস্তিতেই দিন শেষ করেছে বরিশাল। নাফিস 40 ও ফজলে মাহমুদ 55 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। কক্সবাজারে প্রথম স্তরের আরেক ম্যাচে খুলনা বিভাগের দেয়া 293 রানের জবাবে 59 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ঢাকা মেট্রো। খুলনার হয়ে উইকেট কিপার ব্যাটসম্যান নুরুল হাসান করেন অপরাজিত 103 রান। ঢাকা মেট্রোর হয়ে আরাফাত সানি 3টি, শহীদুল ও সৈকত আলী নিয়েছেন 2টি করে উইকেট। এদিকে ফতুল্লায় দ্বিতীয় স্তরের ম্যাচে সিলেটের স্পিনার শাহানুর রহমানের বোলিং তোপে নিজেদের প্রথম ইনিংসে 5 উইকেটে 115 রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে চট্টগ্রাম বিভাগ। এর আগে অলোক কাপালি ও শাহানুর রহমানের জোড়া শতকে 444 রানের সংগ্রহ পায় সিলেট। বৃষ্টিবিঘ্নিত দিনের আরেক ম্যাচে রংপুর বিভাগের দেয়া 234 রানের জবাবে 159 রান তুলতেই 6 উইকেট হারিয়েছে রাজশাহী বিভাগ। দলের হয়ে জুনায়েদ সিদ্দিকী 48 ও সানজামুল ইসলাম অপরাজিত রয়েছেন 28 রানে। মাহবুব রিমন, সময় সংবাদ। ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। 3 ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নিজেদের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ভারত। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটে 557 রান করে ইনিংস ঘোষণা করে কোহলির দল। এরপর প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 28 রান করে দিন শেষ করে কিউইরা। ইন্দোরে 267 রান আর হাতে 7 উইকেট নিয়ে ব্যাটিংয়ে নামা ভারতের শুরুটা এদিন হয় দুর্দান্ত। ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি করেন আজিঙ্কা রাহানে। অন্যদিকে আগের দিনের সেঞ্চুরিয়ান কোহলি এদিন হাঁকান নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। একই সাথে রাহানেকে সঙ্গে নিয়ে গড়েন চতুর্থ উইকেটে ভারতের সবচেয়ে বড় জুটি। দলীয় স্কোরে দুজনের 365 রান যোগ হতেই ব্যক্তিগত খাতায় 211 রান করে অধিনায়ক কোহলি ফেরেন সাজঘরে। এরপর রোহিত শর্মাকে সঙ্গে নিয়ে নতুন জুটি গড়েন রাহানে। দলীয় 504 রানে রাহানে 188 রান করে আউট হবার পর জাদেজা সঙ্গ দেন শর্মাকে। দুজনের 53 রানের সুবাদে দলীয় স্কোরের 557 রান হতেই 5 উইকেট থাকতে ইনিংস ঘোষণা করে ভারত। এরপর নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে গাপটিলের অপরাজিত 17 ও লাথামের অপরাজিত 6 রানে বিনা উইকেটে 28 রানে দিন শেষ করে নিউজিল্যান্ড। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। Up in the air, there is a man there. Will it be taken? It has been taken. Bangladesh win. The crowd go wild. টাইগারদের বোলিং তোপে লন্ডভন্ড ইংলিশ শিবির। সফরকারীদের 34 রানে হারিয়ে সমতায় ফিরল বাংলাদেশ। ম্যাচের নায়ক মাশরাফি বিন মুর্তজা। টাইগার সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। Marshall is a legend.
ইজ এ গ্রেট লিডার। মাশরাফির কারণে এই টিমটা আজকে এদের পর্যন্ত আসতে পেরেছে। আজকে বাংলাদেশ যেভাবে ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং করেছে, যদি এই পারফরমেন্স ধরে রাখতে পারে তাহলে ইনশাআল্লাহ সিরিজ জিততে পারবে। পরের ম্যাচ চিটাগাং আমাদের লাকি ভেন্যু, সেখানে গিয়ে যদি আমরা জিতি তাহলে আমরা টানা 7টা হোম সিরিজ জিতবো, যে রেকর্ড বিশ্বের আর কোনো দলের নাই। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।